করতে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী নেই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূত দূতাবাসে, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4,000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান, সারগাস, ব্রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার, এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকেই যেতে হবে, মুনাফেক হিসাবে। আমি আপনাকে বাঁচাবো, বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল, মনে হয় 81, 76 না 77, সামথিং লাইক দ্যাট। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে, এটা তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব। আচ্ছা 77 বলতে। এবং তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। স্যার আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি হয়েছে? আমি বলি, শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। আর সেখানে ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দুর। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে, ধরো পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা
সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা ঘুরে আসতো কল্যাণীতে, মানে এই অভাব ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইল। তখন কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে দেখেছি, পাকিস্তান আমল থেকে একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না।